শুভেচ্ছা দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আমরা জানি যে বাংলাদেশ নানান যে সূচক আছে সেখানে অনেক অগ্রগতি অর্জন করেছে এবং এই অগ্রগতির ছাপ কিন্তু আমরা আমাদের বিভিন্ন সেক্টরে দেখতে পাই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমরা এগিয়ে নিতে চাই সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত এবং বিশেষ করে স্বাস্থ্য গবেষণা খাত। স্বাস্থ্য গবেষণা খাতে বাংলাদেশ কত দূর এগোলো এবং কোন কোন জায়গায় আমাদের চ্যালেঞ্জগুলো রয়েছে যেগুলো আমাদের অতিক্রম করা দরকার, সেই প্রশ্নগুলোর আজকে আমরা উত্তর খুঁজব। এ বিষয়ে কথা বলার জন্য আমরা এমন দুজন বিজ্ঞানীকে পেয়েছি যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাস্থ্য গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন এবং বিশেষ করে আমাদের যে তরুণ নেতৃত্ব সেখানে অগ্রগণ্য ভূমিকা রাখছেন। স্টুডিওতে আমরা আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সেজুতি সাহাকে। তিনি অণুজীব বিজ্ঞানী এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন CHRF। ডক্টর সেজুতি সাহা, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ডক্টর যোগেশ হুদা, তিনি সায়েন্টিস্ট চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এবং তিনি লিড বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি CHRF। ডক্টর যোগেশ হুদা, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম, স্বাগত। থ্যাংক ইউ। আমরা প্রথমে ডক্টর সেজুতি সাহা আপনার কাছে যদি আসি, যে আমি কথা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের বিজ্ঞান, বিশেষ করে স্বাস্থ্যবিজ্ঞান গবেষণায় যে তরুণ নেতৃত্ব এখন বাংলাদেশে আছে তার একেবারে সম্মুখ সারিতে আপনি অবস্থান করছেন। প্রায় গত 10 বছর ধরে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন CHRF সেখানে কাজ করছেন এবং বিশেষ করে আমরা বলবো যে প্যান্ডেমিক আমরা অতিক্রম করে আসলাম, সেখানে CHRF-এর যে সক্ষমতা এবং যে কন্ট্রিবিউশন আমাদের এখানে সেটিও অত্যন্ত প্রণিধানযোগ্য ছিল এবং সেখানে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই সব কিছুর পর্যবেক্ষণ করে কি মনে হচ্ছে যে আমরা যে আজকে বিষয়টি ঠিক করেছি যে স্বাস্থ্যসেবায় কত দূর এগোলো বাংলাদেশ, কোথায় আমরা অবস্থান করছি, আপনার পর্যবেক্ষণটা কি? আচ্ছা, শুভ সকাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার যেই পর্যবেক্ষণ সেটা তো আসলে আমার নিজের লাইফ থেকে বা এক্সপিরিয়েন্স থেকে, তাহলে বলতে হয় যে অবশ্যই বাংলাদেশ এগোচ্ছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স একটা কার্ভের মতো। আমি অনেক উপরে, যখন প্রথম বাংলাদেশে আসলাম অনেক উপরে একটা এক্সপেকটেশন ছিল, তারপর একদম কমে গেল এবং এখন দেখতে পাচ্ছি না আবারও বাড়ছে। বলি কেন, আমি তো 11 বছর কানাডায় ছিলাম, তো যখন বাংলাদেশে এসেছি অনেক বেশি স্বপ্ন নিয়ে এসেছিলাম না বুঝে, কারণ আমি ভাবতাম যে কানাডায় যা যা করা যায় সব বোধহয় আমি বাংলাদেশে করে ফেলতে পারবো, আমি এখানে এসেই জিনোম সিকোয়েন্সিং শুরু করে দিব। কিন্তু এখানে এসে বুঝলাম আস্তে আস্তে আসলে ব্যাপারটা অতটা সহজ না। আমাদের অনেক জায়গায় রিসোর্সেস সীমিত, সম্পদ সীমিত, এজন্য আমাদেরকে আস্তে আস্তে কাজগুলো করতে হবে। তো আমি বলবো প্রথম কয়েকটা বছর মাঝে মাঝে মন খারাপ হতো বা মনে হতো এখানে বোধহয় আমি কিছুই করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে যখন বাংলাদেশে আরও বেশি কাজ করছি, এখানকার বিজ্ঞানীদের সাথে কাজ করছি, এক্সপিরিয়েন্সড বিজ্ঞানী এবং যে তরুণ প্রজন্ম ওদের সাথে কাজ করছি এবং বুঝতে পারছি সম্পদ সীমিত কিন্তু সম্পদ অনেক আছে। কি কি সম্পদ আছে বুঝতে পারছি, কিভাবে ওগুলোকে ব্যবহার করতে হবে। এখন কিন্তু আমার আবার এক্সপেকটেশনটা আরও অনেক উপরে উঠে যাচ্ছে। তো আমি বলবো এটা একটা কার্ভের মতো। গবেষণায় অগ্রগতির একটা মূল জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ফান্ডিং। আমি বলবো যে আমি আসার পরে নিজ চোখেই দেখেছি যে বাংলাদেশে গবেষণার জন্য কিন্তু ফান্ডিং বাড়ছে। PM আমাদের প্রাইম মিনিস্টার নিজে যে PM ফান্ডটা দিচ্ছেন ফর রিসার্চ, ওটা কিন্তু আমি আসার আগে এখানে ছিল না, আমি এসে প্রথম কয়েক বছরও পাইনি, কিন্তু এখন আমি দেখছি যে এখনকার বিজ্ঞানীরা মানে স্বাস্থ্যে যারা আছেন তারা ওগুলোর জন্য অ্যাপ্লাই করছেন এবং তারা পাচ্ছেন গ্র্যান্টসগুলো এবং ওই গ্র্যান্টের মাধ্যমে তারা বিভিন্ন রকম গবেষণা করছেন। আমি বলবো দিস ইজ আ ভেরি পজিটিভ সাইড যে একদম গবেষণার জন্য যেই ফান্ডিংটা দেওয়া হচ্ছে। আমরা একটু আগেও কথা বলছিলাম যে আমাদের যে তরুণ প্রজন্ম ওদের মধ্যে যে উদ্যম কাজ করার, কোনো মানে ডাউট নাই যে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা অসাধারণ, সেটা কিন্তু এখন আমি বুঝতে পারছি। আমি কানাডায় কাজ করেছি, ওখানেও অনেক তরুণ বিজ্ঞানীদের সাথে কাজ করেছি, এখানেও কাজ করছি। আমাদের ছেলেমেয়েরা আলাদা, ওদের যে হার্ড ওয়ার্কিং ক্যাপাবিলিটি, এত কষ্ট করে ট্রাফিক জ্যাম পেরিয়েও যখন ওরা ল্যাবে ঢুকে 1 সেকেন্ড কিন্তু কোথাও নষ্ট করে না, ইমিডিয়েটলি কাজে ঢুকে যায়। আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু এর মধ্যেও যে উদ্যম উত্তেজনা নিয়ে ওরা কাজ করে সেটা আসলেই অতুলনীয়।
তাছাড়া আমি বিভিন্ন জায়গায় দেখছি যে আস্তে আস্তে হয়তো বা আমরা এখনও সবাই একত্রিত হয়ে গবেষণায় কাজ করতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু অর্গানাইজেশন, বড় বড় কিছু ইনস্টিটিউশন, বড় ইনস্টিটিউশনের মধ্যে ছোট ছোট কিছু গ্রুপস খুব ভালো কাজ করছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু উদাহরণও পাচ্ছি যেখানে কিন্তু বাইরে পড়াশোনা করে বিজ্ঞানীরা ফেরত আসছেন আস্তে আস্তে বাংলাদেশে কাজ করার জন্য। তা আমি বলবো আমরা এগোচ্ছি, অবশ্যই অনেক দূরে যেতে হবে এখনো, কিন্তু যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সেজুতি সাহা। খুব চমৎকারভাবে গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো পয়েন্ট কিন্তু এখানে উঠে আসছে, ফান্ডিং থেকে শুরু করে আমাদের লোকবল যারা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা, তাদের বিষয়টি উঠে আসলো। ডক্টর যোগেশ্বদা, আপনার কাছে প্রশ্ন যে আপনিও তো বিভিন্ন জায়গায় কাজ করেছেন, যুক্তরাজ্যে কাজ করেছেন, কানাডায় কাজ করেছেন, এবং আমাদের এখানে সিএইচআরএফ-এর যে অভিজ্ঞতা আপনার কাজ করার, সেটি আপনাকে কি ধরনের ইন্ডিকেশন দেয় যে আমাদের এখানে কাজের পরিবেশ যেটা, সেটি কি আমরা যে বলি অনেক সময় আমাদের সকলেরই স্বপ্ন থাকে যে গ্রাউন্ড ব্রেকিং অথবা খুব ইম্প্যাক্টফুল কিছু কাজ আমরা করতে চাই আমাদের গবেষণা জীবনে, সেটা করার জন্য কি একটি সাপোর্টিভ পরিবেশ আমাদের এখানে পাওয়া যায় সব কিছুতে, কি মনে হয়? সো থ্যাংক ইউ, শুভ সকাল টু এভরিওয়ান। আমি চেষ্টা করব বাংলার বলার, বাট আমি একটু বাংলা বলতে পারি নাই, বলবো তো এটা কমেডি শো হয়ে যাবে rather than a news show. So I'll mix and match. And so I joined CHRF in November 2022, so it's been a year and a half. And a lot of my work has been trying to sort of learn Bangla, trying to work with people in CHRF, trying to build my team, but also work with existing people there. And as like seconding what Sejuti said, like there is definitely a lot of talent between amongst like young people who are coming in. They're coming in nowadays with the right skills, and they definitely have like the potential to learn and to be able to do research, learn research, and then be able to apply it to you know, going forward to even areas where, for example, I would be limited to, or like, you know, older generation would be limited to. So definitely there's a lot of talent, and in terms of health research, there are also a lot of pertaining questions je ache Bangladeshe, you know, the way like the demographic dividend is coming along, and the way there is a age change happening, এর সাথে সাথে there is a lot of scope to do health research in Bangladesh. And so the hope really now is to, you know, you have the raw material, you have the questions, how do we bring the two together to sort of make it into a self-sustaining machinery that can propagate much further than, you know, our lifetimes. সেটাই, সেই জায়গাটা খুব চমৎকার একটা ধারণা কিন্তু আমরা ডক্টর যোগেশের কাছ থেকে পেলাম। এখানে ডক্টর সেজুতি সাহা যে একটা শব্দ ডক্টর যোগেশ ব্যবহার করেছে, যে রাইট স্কিল, পিপল কামিং উইথ রাইট স্কিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে হচ্ছে। যে যদি আমরা গবেষণায় এক্সেলেন্স অর্জন করতে চাই, অসাধারণ কিছু একটা করতে চাই, তাহলে শুধু ব্রিলিয়ান্স থাকলেই হবে না, যে কেউ একজন অনেক ব্রিলিয়ান্ট কিন্তু আসলে তার দক্ষতাটা ওখানে সে ডেভেলপ করে নাই, আমার কাছে একটা যন্ত্র আছে কিন্তু ওটা চালানোর মতো আমি স্কিলফুল মানুষ পেলাম না, তাহলেও কিন্তু কাজ হয় না। এখানে এই বিবর্তনটা আরেকটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে যেহেতু আপনাদের সিএইচআরএফ-এ বিশেষ করে জেনোমিক্স যে ফ্যাসিলিটি যেগুলো তৈরি করেছেন একদম কাটিং এজ এবং অনেক ভালো কাজ হচ্ছে এখন, এখানে আপনি কীরকম পরিবর্তন পেয়েছেন গত, আমি যদি 5 বছরের চিত্রটাও বলি, ছেলেমেয়েরা কেমন স্কিল দক্ষতা নিয়ে আসছে? খুব খুব ভালো একটা প্রশ্ন। আমি বলবো যে অবশ্যই আমরা যে ছেলেমেয়েদেরকে এখন দেখছি ওরা বেশি স্কিলস নিয়ে আসছে, কিন্তু ওটার একটা দিক হচ্ছে অনেকেই আমাদের এখান থেকে ট্রেনিং করে গিয়েছে আবার ফেরত আসছে ওই স্কিলসগুলো নিয়ে। তবে যেটা আমি দেখতে পাচ্ছি যে থিওরি বেটার হচ্ছে। আগে আমি প্রথম দিকে যদি একটা ইন্টারভিউ বোর্ডে বসতাম, আমি যদি সিকোয়েন্সিং নিয়ে প্রশ্ন করতাম, ওদের ওই থিওরিটাও খুব ভালো ছিল না, বুঝতেন না ছাত্রছাত্রীরা আসলে সিকোয়েন্সিং কীভাবে কাজ করে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং কী বা কী প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। কিন্তু এখন আমি যেটা দেখছি আসলে ছেলেমেয়েরা প্রিপেয়ার্ড হয়ে আসছে এবং ওরা আসলেই পড়াশোনা করে আসছে, ভিডিওস দেখে আসছে। আমাদের রিসোর্সের অ্যাক্সেসও কিন্তু এখন আগে থেকে অনেক
বেড়েছে। এবং আমার মনে হয় যে গত 2-3 বছরে যেটা আমি দেখতে পাচ্ছি, ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা যারা আসছেন ওনারা বুঝতে পারছেন যে শুধু বইতে সীমিত থাকলেই হবে না, একটা বই আমাদেরকে সব কিছু শিখিয়ে দিতে পারবে না, বা আমরা ইউনিভার্সিটিতে যা পড়ছি ওটাই সব না, এর বাইরেও যে অনেক রিসোর্সেস আছে, বিজ্ঞান যে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এটা বুঝতে পারছে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, তাই না? শেখার আগে বুঝতে হবে আমি কি জানি না, তারপরে ওটা শিখতে হবে। তো এই চেঞ্জটা আমি অবশ্যই দেখতে পাচ্ছি। আর আসার পরে যেহেতু আমার মনে হয় কোভিডের জন্য একটা বিশাল চেঞ্জ এসেছে বাংলাদেশে, আমার মনে হয় যে বিজ্ঞানের প্রতি আমাদের একটা সম্মান বেড়েছে জাতিগতভাবে। আমরা বুঝতে পারছি যে বিজ্ঞানী এবং বিজ্ঞানীদের অনেক ভূমিকা আছে একটা দেশকে এগিয়ে নিতে, স্বাস্থ্য ক্ষেত্রকে এগিয়ে নিতে। একই সময়ে আমাদের যে তরুণ বিজ্ঞানীরা আসছেন ওনারাও বুঝতে পারছেন ওনাদের গুরুত্বটা। একটা হচ্ছে মানুষের বোঝা বিজ্ঞানীদের গুরুত্ব, আর একটা হচ্ছে আমাদের বোঝা, আমাদের কি গুরুত্ব এবং আমাদের দায়িত্ববোধটা আমি বেশি দেখতে পাচ্ছি। তো কি হচ্ছে, যখন আসছে বিভিন্ন রকমের ট্রেনিং পাচ্ছে, দায়িত্ববোধ নিয়ে অনেক কাজ করছে, যেটা কিন্তু আমি আগে এত দেখতাম না। আরেকটা আমি আস্তে আস্তে চেঞ্জ দেখতে পাচ্ছি। আমি প্রথম দিকে খুব একটা ট্যালেন্টেড না হোক, আমি ওদেরকে বেশি দিন রাখতে পারতাম না। 1-2 বছর পরেই ওনারা বাইরে চলে যেতেন বা একটা গভর্নমেন্ট জবে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, হয়তো বা ওই চাকরিতে গিয়ে আসলে গবেষণার কিছুই হবে না, কিন্তু গভর্নমেন্ট জব ইজ পার্মানেন্ট, ইজ সেফ। হ্যাঁ, ওইটার থেকেও আমি দেখছি আমরা একটু বোধহয় এগোচ্ছি। বাইরে যেতে হলেও ওরা বুঝতে পারছে আমি যদি আরও বেশি এক্সপিরিয়েন্স নিয়ে বাইরে যাই, ইট উইল বি মোর প্রোডাক্টিভ। বা অন্য একটা চাকরিতে যেখানে গবেষণার অত সুযোগ নাই, হয়তো বা একদম সেফ পার্মানেন্ট, কিন্তু গবেষণার এত সুযোগ নাই, একটু চিন্তা করছে যে আসলে আমি কেন এত পড়াশোনা করেছি, আমি দেশের জন্য কোথা থেকে সবচেয়ে বেশি কাজ করতে পারবো। ওখানেও কিন্তু আমি একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। এটি খুব আসলে সত্যিকার আসার জায়গাটা বোধহয় আমাদের এখানে, যে আমাদের ছেলেমেয়েরা নিজেদের ভেতরে এই বোধটা যত বেশি জাগ্রত করবে, এবং যেটা আপনি খুব চমৎকার একটি শব্দ ব্যবহার করেছেন, দায়িত্বশীলতা, যে সেও যখন বুঝবে এবং তার কাজের গুরুত্বটা যখন সে উপলব্ধি করবে, তখন সে জায়গাটার ওনারশিপটা আরও বেশিভাবে নিতে পারবে। আমি বিলং করি সায়েন্টিফিক কমিউনিটিতে। এবং এটাও ঠিক যে কোভিডের পরবর্তী সময়ে যারা আমাদের স্বাস্থ্যক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে আপনিও আছেন, আমাদের জিনোম সিকোয়েন্সিংয়ের যেই উদাহরণগুলো আমাদের সামনে এসে, সেটা কিন্তু আপনাদেরকেও আলাদাভাবে পরিচিত করেছে দেশব্যাপী জাতির কাছে। সুতরাং ওই সম্মানের যে জায়গাটা, সেটাই সব কিছু মিলে একটা ভালো একটি জায়গায় আমরা পৌঁছেছি। এখান থেকে সামনে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর যোগেশ হুদা, আপনার কাছে যদি আসি, যে এই যে আমাদের ছেলেমেয়েরা এখন কাজ করছে এবং চাচ্ছে এখানে কিছু একটা পরিবেশ তাদের সাপোর্টিভ থাকুক এবং তারা সেখান থেকে বড় কিছু দিতে চায় জাতিকে, আপনার কি মনে হয় যে বিদেশের এক্সপিরিয়েন্স থেকে যদি বলেন যে এখানে ফিনান্সিয়াল যে সিকিউরিটি যেটি, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আমাদের এই তরুণ প্রজন্ম যারা একটু আগেই ডক্টর সেজুতি বলছিলেন যে ওরাও চায় যে আমি এখানে থাকি, আমার প্যাশনটাকে দিতে চাই, কিন্তু আবার ওই কনফ্লিক্ট আছে যে আমি এখান থেকে কতখানি রিটার্ন পাবো, বিশেষ করে ফিনান্সিয়ালি। বাইরের সাথে আপনি কিভাবে তুলনা করবেন? আমাদের দেশে যদি এটাকে আমরা আরো বেশি উচ্চতায় নিতে চাই, কোন কোন জায়গায় আমাদের কাজ করা দরকার? So I would say that so right now most of the students that we get are either bachelors or masters, or a lot of them would work for a few years after their masters preparing for their PhDs. But one of the central limitations I think right now in Bangladesh is the fact that Bangladesh is not producing enough PhD students, and there are obviously financial reasons for that, but I would argue that more than financial reasons, there are structural reasons for that, in the sense that there are right now the rule is that only government or public universities can provide PhDs, and because of the limited number of these public universities, there are not enough like PhDs being produced in Bangladesh. So I feel like over there, just the way it happened with undergrad education, that certain private universities were allowed to come in, and they were able to fill that gap. Over here as well, we would require more and more institutions and private universities who I think are very capable, given that like I've now
started collaborating with universities, both public and private universities in Bangladesh, and I feel like that there are talented faculty over there, and if they're allowed to have like PhDs, then we would be able to keep these students. Like obviously we won't be able to keep a lot of them, but instead of 1% or 2%, or like 5% who stay here and 95% who go out because they want to do a PhD, we would be able to keep more people here, and they'll stay here for longer. They'll be able to develop roots, right? And then obviously once we are able to do that, then we have to think about how to fund them, how to ensure that because PhD is that period where you're transitioning between being a student to being actually an employee. Part of the PhD is like you take courses, but part of the PhD is you teach. Part of the PhD is that you take some work, which is a 5-year or a 4-year work, and you plan like, okay, I'm going to do this, this is going to lead to this, this is going to then lead to this bigger thing, and then this bigger thing. And so there's that time management required, project management that is required, and those are skills that are similar to what you would require in an employment, in a private sector or in public sector. So I feel like that transition needs to be supported, and it needs to be like, the numbers need to increase drastically. Okay. অনেক অনেক ধন্যবাদ ডক্টর ইউসুদা। ডক্টর সেজুতি সাহাব, পিএইচডি হোম গ্রোন পিএইচডি যেটাকে বলে, যে বাংলাদেশে পিএইচডি গবেষণা করবে এখানকার সমস্যা নিয়ে অথবা আন্তর্জাতিক বড় সমস্যা নিয়ে, এবং লম্বা সময় ধরে আমাদের গবেষণার সেক্টরকে এগিয়ে নেবে, যেটা ডক্টর ইয়োগেসুদা বললেন, এটি আমাদের অনেক জায়গায় আলোচনা হয়। কিন্তু ডক্টর ইয়োগেসুদা যেটা বললেন যে এখানে ফিনান্সিয়াল সমস্যার সাথে সাথে স্ট্রাকচারাল একটা পরিবর্তন আমাদের দরকার। আপনি যদি আরেকটু ইলাবোরেট করেন যে এটা সম্ভবত একজন বা একটা প্রতিষ্ঠানের কাজ না, সকলকে কিভাবে অন্তর্ভুক্ত করে আমরা এই জায়গাটা একটা আসল পরিবর্তন পেতে পারি? আসলে যে ডিসকাশনটা আমরা করছিলাম বিরতির আগে খুবই গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম যে এখনকার যে ছেলেমেয়েরা আসছে খুব ট্যালেন্টেড, খুব ভালো কাজ করছে এবং বুঝতে পারছে তাদের কাজটার গুরুত্ব আছে, দায়িত্ব নিয়ে কাজ করছে। কিন্তু আমি বলছি একটা কাজ করতে, বা যোগেশ বলছে একটা কাজ করতে, আমরা লিড করছি, ওরা কাজ করছে, ওই সাইকেল থেকে কিন্তু বের হতে হবে, ওদেরকেও লিডার্স হতে হবে, সেটা সিএইচআরএফের ক্ষেত্রে, পুরো দেশের ক্ষেত্রে। এবং লিডার্স হওয়ার জন্য একটা পিএইচডি দরকার, কারণ যোগেশ যেটা বলছিল অনেক ভাবতে শেখায়, ম্যানেজমেন্ট শেখায়, প্রফেশনালিজম শেখায়। সো হোম গ্রোন পিএইচডিজ আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ সবসময় বাইরে একবার চলে গেলে ফেরত আনা খুব কঠিন কাজ। কিন্তু আমরা দেশে কিভাবে আসলে আরও বেশি পিএইচডিস এবং কোয়ালিটি পিএইচডিস দিতে পারি। একটা হচ্ছে যে সময়টা ছেলেমেয়েরা পিএইচডি করে তখন কিন্তু ওদের একটা ফ্যামিলি হয়, ওদের ফ্যামিলির প্রতি একটা দায়িত্ববোধ বাড়ে, ওই জন্য ওদের স্যালারিটা কিন্তু ক্যানট বি লাইক আ মাস্টার স্টুডেন্ট, তাই না? অনেক বেশি ওদেরকে স্যালারি দিতে হবে, যেটা বিশ্বের অনেক ইউনিভার্সিটি এখন দিচ্ছে, বুঝতে পারছে এই সমস্যাটা। আরেকটা হচ্ছে আমি বলবো দ্য কোয়ালিটি অফ পিএইচডি। আমরা যারা বিজ্ঞানে থাকি এমন না যে আমরা অনেক বড়লোক হব বলে বিজ্ঞানী হই, আমাদের প্যাশন আছে, আমরা কাজ করতে চাই, আমাদের কৌতূহল আছে, এই জন্য আমরা বিজ্ঞানে থাকি বা বিজ্ঞানী হতে চাই। তো অনেকেই বাইরে চলে যান কারণ, বা বেশিরভাগই বাইরে চলে যান কারণ ওনাদের মধ্যে একটা ধারণা আছে হয়তো বা যে বাংলাদেশে পিএইচডিটা করলে অত ভালো পিএইচডি হবে না, এটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। ওইটার জন্য আমার মনে হয় আমাদেরকে কিছু উদাহরণ তৈরি করতে হবে, যে বাংলাদেশে অসাধারণ পিএইচডি, খুব ভালো জার্নালে পেপার পাবলিশড হয়েছে এবং সেই পেপারের মাধ্যমে বা ডেটার মাধ্যমে আইদার কোনো পলিসি চেঞ্জ হয়েছে বা বিশ্বে নতুন কিছু আবিষ্কৃত হয়েছে। এরকম যদি কিছু উদাহরণ আমরা আসলে মানে গড়ে তুলতে পারি, মানে উদাহরণ ক্রিয়েট করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের মানসিকতায় একটা পরিবর্তন আসবে। কারণ ওইটা কিন্তু একটা বিশাল কারণ যে ভালো পিএইচডি হবে কি আমার। আমি বলতে পারি অনেকে দেশের বাইরে চলে যান ভালো পিএইচডির স্বপ্নে, কিন্তু সবাই যে ভালো পিএইচডি নিয়ে নেন এটা কিন্তু একেবারেই ঠিক কথা না। অনেক পিএইচডি আছে যে কোনো দরকার ছিল না ওই পিএইচডিটা দেশের বাইরেও, হ্যাঁ, কিন্তু আসলে আমরা একা তো সব কিছু করতে পারবো না, সিএইচআরএফ একা বা আমাদের অন্য যে গবেষণার প্রতিষ্ঠান আছে বা একটা দুটা ইউনিভার্সিটি এই কাজটা করতে পারবে না। আমার মনে হয় আমাদের পলিসি মেকারদেরকে, নীতি নির্ধারকদেরকে আসলে এই ব্যাপারটা বুঝতে হবে যে আমরা যদি গবেষণায় এগোতে চাই আমাদের গবেষণায় লিডারশিপ লাগবে, এবং গবেষণায় লিডারশিপ কখনোই হবে না আমি যতক্ষণ না ভালো ভালো প্রতিষ্ঠান থেকে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, প্রতিষ্ঠান থেকে ভালো
পিএইচডি স্টুডেন্টস গ্র্যাজুয়েট করাতে পারি। এটা সূত্র ধরে আপনার কাছ থেকে একটি উত্তর চাই আসলে, সেটি হলো এই যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে যে যোগাযোগটা আপনি চাচ্ছেন এবং বলছেন, এটিও একটি আমাদের লং চেরিস্ট ড্রিম, এবং আমরা চেজ করছি এই জায়গাটা, আমরা অর্জন করতে চাচ্ছি, কিন্তু এই সম্পর্কটা আসলে দানা বাঁধছে না এখানে। এবং বিশেষ করে স্বাস্থ্য গবেষণায় যদি চিন্তা করেন, আমাদের বড় হসপিটালগুলো যেগুলো আছে তাদের সাথে এই যে আপনাদের মতো প্রতিষ্ঠান সিএইচআরএফ বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে অথবা অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সক্ষমতা বাড়ছে, তারা গবেষণা অনুদান বাড়াচ্ছে, এদের ভেতরের যে সম্পর্ক, আমি শুধু স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে এটি আপনার কাছ থেকে জানতে চাই যে হসপিটালগুলোর সাথে মিলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এই যে ভালো পিএইচডি করা, এবং আমাদের এখানে অনেক ইউনিক প্রবলেম আছে যেটি আমরা সমাধান করলে সেটা পৃথিবীর জন্য এক্সাম্পল হবে, যেটা একটু আগে আপনি বলছিলেন, সেখানে আমরা এগোতে পারছি না, আইডিয়াল জায়গাটায় পৌঁছতে পারছি না কেন, এবং এটি কিভাবে আমরা অতিক্রম করতে পারি? খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন। আসলে পৃথিবীতে কোলাবোরেশন ছাড়া কখনো এগোনো যায় না। আফ্রিকাতে একটা প্রোভার্ব আছে না, যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। তো আমাদেরকে একসাথে কাজ করতে হবে, এবং এটা স্বাস্থ্য ক্ষেত্রে মানে স্পেশালি গুরুত্বপূর্ণ। আমি যখন ইউনিভার্সিটি অফ টরন্টোতে পিএইচডি করেছি, আমার যারা কমিটি মেম্বার্স ছিলেন, আমার মলিকুলার জেনেটিক্সে পিএইচডি, আমার কমিটি মেম্বার্স কিন্তু শুধু আমার ইউনিভার্সিটি অফ টরন্টোর কমিটি মেম্বার ছিলেন না, যে হাসপাতাল, হসপিটাল ফর সিক চিলড্রেন, কানাডার সবচেয়ে বড় শিশু হাসপাতাল, ওখানকার প্রফেসরও কিন্তু আমার কমিটি মেম্বার ছিলেন। আমি ওনাদের কাছ থেকে শিখেছি। হাসপাতালে যারা পড়াশোনা করছে বা মেডিকেল কলেজে যারা পড়াশোনা করছে, যারা ডাক্তারি পড়াশোনা করছে, ওদেরকেও কিন্তু শুধু ডাক্তাররাই পড়াচ্ছেন না, ওনাদেরকে কিন্তু একাডেমিক রিসার্চাররা, আমাদের মতো একদম বেসিক সায়েন্টিস্ট প্লাস ডাক্তাররা মিলে পড়াচ্ছেন। তাতে কি হচ্ছে, অটোমেটিকলি একটা কোলাবোরেশন তৈরি হয়। ইউনিভার্সিটি অফ টরন্টো, হসপিটাল ফর সিক চিলড্রেন, মাউন্ট সাইনাই হসপিটাল, ওরা কিন্তু সব একসাথে কাজ করেছে। আমরা ল্যাবে কাজ করেছি, স্যাম্পল এসেছে হাসপাতাল থেকে, এবং ল্যাবে যেই কাজটা করেছি ওই ডেটাগুলো আবার পৌঁছে দিয়েছি হাসপাতালকে, এবং হাসপাতালের ডাক্তাররা ওইটার অনুযায়ী কিন্তু ডিসিশনস নিতে পেরেছেন। এখানে আমাদের একটা মনে হয় ঘাটতি আছে এখনও বাংলাদেশে। এক হচ্ছে রিসার্চ বা যে কোনো প্রতিষ্ঠানের মধ্যেই একটা কোলাবোরেশন, কারণ বাংলাদেশে তো এখন বেশ কয়েকটা বেসরকারি প্রতিষ্ঠানও হয়েছে, গবেষণা করছে। আমাদের মধ্যে কোলাবোরেশনটা আরও টাইট হতে হবে, এবং মেডিকেল কলেজ, হাসপাতাল, এদের সাথে কিন্তু গবেষণার প্রতিষ্ঠানের কোলাবোরেশনটা আরও টাইট হতেই হবে, কারণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে আমরা এগোতেই পারবো না। আমরা যারা বেসিক রিসার্চার, আমাদের কিছু স্ট্রেংথ আছে, আমরা ল্যাব বুঝি, গবেষণা বুঝি, ল্যাবে কাজ করতে পারি, কিন্তু আমরা বুঝি না একটা পেশেন্টকে কীভাবে ট্রিট করতে হয়। শেষ পর্যন্ত আমরা তো এটাই চাই প্রত্যেকটি মানুষ সুস্থভাবে বাংলাদেশে বাঁচুক। হ্যাঁ, ডাক্তাররা জানেন কিভাবে একটা পেশেন্টকে চিকিৎসা দিতে হয়, কি করলে পেশেন্টটা ভালো থাকবেন, কি স্যাম্পল কালেক্ট করা উচিত। আমরা যদি দুজনের সাথে কথা না বলি, কোনোভাবেই আসলে আমরা এগোতে পারবো না। সেখানে এই প্রয়োজনটা আসলে যেটি বলছেন যে আমরা যারা স্বাস্থ্য গবেষণায় আছি, আপনাদের মতো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলো, তারা বরাবরই এটার ব্যাপারে বোধ করেন, কিন্তু সেখানে কানেকশন যেটি বলছিলাম যে এখনো পর্যন্ত অত বেশি শক্ত না। ডক্টর ইয়োগেশ হুদা, আপনার কাছে যদি একটু আছে, ছোট করে বলেন যে যদি আমরা ডাক্তারদের সাথে আমাদের বেসিক রিসার্চার যারা নন ক্লিনিক্যাল সায়েন্টিস্ট যারা আমরা আছি, তাদের ভেতরের এই সম্পর্কটা যদি আমরা শক্ত করতে চাই, আপনার কি পরামর্শ আছে যে কোন জায়গা থেকে আমরা শুরু করতে পারি? এটি কি আমরা তাদের কাছে যাব, তারা আমাদের কাছে আসবে, নাকি কোনো মধ্যবর্তী একটা জায়গায় তৈরি হবে যেখান থেকে আমাদের এই কানেকশনটাকে ফ্যাসিলিটেট করা হবে? কিভাবে আগানো যায়? I think the best solution would be the hardest solution, which is the fact that like you can build new institution, and that is also required because the need for Bangladesh means that you need to have new institutions. But at the same time, I think both institutions need to change a little bit, in the sense that in like, you know, basic science or microbiology or biochemistry, these kind of departments, you need doctors. So doctors need to come in, and actually there are doctors who are interested in more basic research. Exactly. And they should be allowed to, you know, break, or not break away, but be able to transition from their work to basic basic life science research. And at the same time, I think there is also a big lack of
non-MD, non-MBBS faculty members in medical college and hospitals, right? Because what happens is, as like Shiriji was pointing out, that to train a doctor, to make a doctor, right, who can treat patients, the person doesn't just need to understand how to, here's the diagnosis, here's what it is, needs to understand genetics, needs to understand like some degree of like all the digital tools that are coming along, and maybe a computer science or an engineer would be able to teach them how these diagnostic tools actually work. Exactly. At the same time, they need, lawyers, they need like social scientists, because when a patient comes in, the patient is in the most vulnerable state. How do you make the person talk? How do you make it, how do you make that effort to get the right diagnosis? All of those need are required. And so I feel like staying in silos is really preventing, I think, some of the best science from coming forward, because the science really comes from intersection of different fields. And I think that is something that we have to promote in Bangladesh any way possible. অনেক ধন্যবাদ ডক্টর গিরিশদা। আমরা যে আমাদের ইনভিজিবল বা অদৃশ্য যে একটা দেয়াল আমাদের ভিতরে আছে, এটা আসলে ব্রেক করতে হবে, ভাঙতে হবে। এবং ডক্টর সেজুতি সাহা, জানতে চাইবো যে আমাদের যখন রিসার্চের এক্সেলেন্সের কথা বলি বা সক্ষমতার বলি, ফান্ডিং একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যদিও দেশে কিছুটা বেড়েছে সরকারের পক্ষ থেকে, বেসরকারি জায়গা থেকে এখনও কিন্তু ওরকম পার্টিসিপেশন নাই। আমরা আন্তর্জাতিক যেসব ফান্ডিং অপরচুনিটি আছে, গেটস ফাউন্ডেশন আছে, জাকারবার্গ ফাউন্ডেশন আছে, বা ওয়েলকাম ট্রাস্ট, এরকম যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে আমরা কিভাবে আরেকটু সাকসেসফুলি যুক্ত হতে পারি এই ফান্ডিং সমস্যার সমাধানের জন্য, আপনার অভিজ্ঞতা থেকে, সিএইচআরএফ এর অভিজ্ঞতা থেকে বলবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের জন্য আমার মনে হয় নেটওয়ার্কিং খুবই প্রয়োজন। তো কনফারেন্সে গেলে যখনই আমরা দেখি যে আমার কোনো পোটেনশিয়াল ডোনারের কাছ থেকে রিপ্রেজেন্টেটিভ এসছে, আমি তো একটু হলেও গিয়ে কথা বলি, এবং কনফারেন্সের পরে বাড়ি এসে ওনাকে একটা ইমেল করি, খুব ভালো হলো দেখা হয়। গ্র্যান্ট চাই না চাই, কোনো একটা সময় তো চাইতেও পারি। এই যে এই নেটওয়ার্কিংটা, কনস্ট্যান্টলি রিমেম্বারিং নেটওয়ার্কিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। শুধু বাংলাদেশে নেটওয়ার্কিং না, পুরো গোটা বিশ্ব জুড়ে আমাদেরকে কিন্তু নেটওয়ার্কিং করতে হবে। আপনি অলরেডি কয়েকটা নাম বলেছেন, গেটস ফাউন্ডেশন অনেক ইন্টারন্যাশনাল গ্র্যান্টস দেয়, চান জাকারবার্গ ইনিশিয়েটিভ এখন অনেক ইন্টারন্যাশনাল ফান্ডস দিচ্ছে, ওয়েলকাম ট্রাস্ট আছে। এটা ছাড়াও কিন্তু এমআরসি, তারপরে এনআইএইচ স্পেসিফিকলি এখন গ্র্যান্ট কলস করছে আমাদের মতো দেশগুলো থেকে, যেখানে আমরা কম্পিট করব শুধু লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজের সাথে। এটা কিন্তু একটা নতুন একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সির কাছ থেকে। কিন্তু শুধু গ্র্যান্ট লিখলেই তো হলো না, ভালো গ্র্যান্ট লিখতে হবে। এটার জন্য কিন্তু ভালো ট্রেনিং দরকার। আশা করি সিএইচআরএফ থেকে আমরা কিছু পদক্ষেপ নিব আস্তে আস্তে, ট্রেনিং কোর্সেস করানো যে কীভাবে একটা ভালো গ্র্যান্ট লিখতে হয়। কিন্তু গ্র্যান্টটা আসার পরে দেশে ইন্টারন্যাশনাল ফান্ডিং ছাড়ানো খুব কঠিন আমাদের দেশে। ওখানে কিছু পলিসি চেঞ্জেস লাগবে, যেন আমাদের সরকার আমাদেরকে সাহায্য করে, গবেষণার জন্য ফান্ডিং আসলে যেন আমরা তাৎক্ষণিকভাবে এটা ব্যবহার করতে পারি। এটি একটি খুবই খুবই বড় একটি বাধা আসলে তুলে ধরেছেন। মনে হয় সামনে আবার একটু আমাদের আলোচনা করতে হবে শুধু পলিসির জায়গাগুলোতে। ডক্টর যোগেশদা, সিএইচআরএফ আমাদের জন্য কিন্তু একটি এখন গর্বের নাম, এবং অনেক রকম কাজ হচ্ছে এখানে। সাম্প্রতিক আমরা দেখেছি যে সিঙ্গেল সেল জিনোমিক্সের ক্ষেত্রে একটি পদক্ষেপ নিয়েছেন, সাকসেসফুলি সিকোয়েন্সিং হয়েছে। এই যে কাজগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি, সায়েন্টিফিক পাবলিকেশনস হচ্ছে, কেমন মনে হচ্ছে যে প্রতিষ্ঠানটি এখন কোন জায়গায় আছে সায়েন্টিফিক্যালি, এবং এখানকার যে কার্যক্রম চলছে আপনার কেমন আশাবাদ এই প্রতিষ্ঠানটাকে ঘিরে? So I mean, since the last 1.5 years, like we've been working on various different fronts. Like I mean, single cell genomics is one of the very recent things that we're super excited about, and like the way we are thinking about it, or at CHRF, like, is that we want to connect like basic life science research to clinical research, right? We want to be that gap where we can address some of those questions, linking like high technologies, bringing them into Bangladesh, and being able to answer some basic science questions using all the clinical and other collaboration that we've set up in Bangladesh. So in the case of the single cell genomics, so the idea was that, in our body, in a human body, we have like 40 trillion cells, and each cell behaves differently, has a different role, and so for that particular case,
now there is this very well established method called single cell genomics by which you can identify various different cell types and get a sense of what these cells are doing. And so by sampling different parts of the body, you can get an idea of how does it function in healthy individuals, and then from there you can understand what happens when a person gets sick. So it could be cancer, could it be like infectious diseases, or so on and so forth. So being able to bring that technology into Bangladesh and hoping that we are able to build that system, that this technology is then available to other people in Bangladesh, is something that we work on, and then this is something that we really hope that it's going to be a big thing that we do here. আমরাও খুব চাইবো যে এই যে আধুনিক যে প্রযুক্তিগুলো এগুলো আপনাদের মাধ্যমে আরো মানুষের কাছে পৌঁছে যায়। খুব অল্প করে ডক্টর সেজুতি সাহা ব্যক্তি হিসেবেও কিন্তু আপনি এখন আমি বলবো যে আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের আপকামিং সায়েন্টিস্ট তাদের কাছে একটি উদাহরণ হিসেবে আছেন। CHRF কে কোথায় নিতে চান, খুব অল্প করে যদি বলেন, সামনে কি ভিশন আছে? সামনে ভিশন আছে একটা খুব ভালো রিসার্চ ইনস্টিটিউট তৈরি করার, যেখানে শুধু আমরাই কাজ করব না, জায়গা থাকবে যেন যে কোনো কেউ এসে, যে কোনো বিজ্ঞানী বাইরে থেকে হোক দেশে থেকে হোক এসে আমাদের যেসব মেশিনপাতি আছে, টেকনোলজিগুলো আছে, ওনারা নিজেরা ব্যবহার করে নিজেদের প্রশ্নের উত্তর দিতে পারেন। একটা হচ্ছে যে এটা রিসার্চ ইনস্টিটিউট অফ একটা ইনকিউবেটর তৈরি করা, কিন্তু ওটার পাশাপাশিও যেটা আমার সবথেকে বড় স্বপ্ন, যে গবেষণার পাশাপাশি বাংলাদেশের ডায়াগনস্টিক সার্ভিসেস আরও ভালো করা, স্পেশালি জেনেটিক ডায়াগনোসিস। এখন আমরা জিনোমিক্স নিয়ে অনেক কথা বলছি গবেষণার চোখ থেকে, কিন্তু আসলেই আমরা যেই মেশিনগুলো ব্যবহার করছি, যেই টেকনোলজিগুলো ব্যবহার করছি, জেনেটিক ডায়াগনস্টিকের ক্ষেত্রেও কিন্তু তাই, বা ক্যান্সার ডায়াগনস্টিকের ক্ষেত্রেও তাই। তো আমি চাইবো ভবিষ্যতে যেন আমাদের দেশের স্যাম্পলগুলো বাইরে পাঠাতে না হয় টেস্টিংয়ের জন্য, আমরা দেশে বসেই যেন বাংলাদেশি রোগীদের সেবা দিতে পারি একদম অ্যাফোর্ডেবল রেটে। অনেক অনেক ধন্যবাদ। এই যে শেষের কথাটিকে বললেন যে আমরা তো অনেক বড় স্বপ্ন নিয়ে গবেষণা করি, কিন্তু এখন যেটুকু আমি মানুষকে দিতে পারছি এই মুহূর্তে, সেটিও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। CHRF এর উদ্যোগগুলো, আপনাদের উদ্যোগগুলো আরও বেগবান হোক, সাকসেসফুল হোক, সেই আশাবাদ রাখছে, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার ভবিষ্যতে দেখা হবে আপনাদের সাথে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমাদের সাথে ছিলেন আমাদের এখনকার সময়ের দুজন অগ্রগণ্য বিজ্ঞানী, ডক্টর সেজুতি সাহা এবং ডক্টর যোগেশ হুদা। আমরা কথা বললাম বাংলাদেশ বিশেষ করে স্বাস্থ্য গবেষণায় কত দূর এগিয়েছে এবং কোন কোন জায়গায় আমাদের চ্যালেঞ্জগুলো আছে। আমরা এই সীমিত সময়ে কিছু বিষয় আলাপ করেছি, আরও বেশ কিছু হয়তো আলোচনার বাইরে রয়ে গেছে, কিন্তু এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সকলের একটি আবেগের জায়গা, একটি আগ্রহের জায়গা এবং একটি ডিটারমিনেশন। বাংলাদেশকে আমরা স্বাস্থ্য গবেষণা এগিয়ে নিতে চাই এবং আমাদের সাধারণ মানুষের সেবায় আমাদের গবেষণাটি কাজে লাগুক। এটি কেবল গবেষণাপত্রে অথবা একটি গবেষণাগারে সীমাবদ্ধ না থাকুক। আজকে যে মানুষটি অসুস্থ হয়েছেন তিনি একটু সেবা পান, এই জায়গায় কিন্তু ডক্টর সেজুতি সাহা বা ডক্টর যোগেশ হুদা এরা কাজ করছেন, এবং আমাদের দেশের বিজ্ঞানীদের এই আবিষ্কারগুলো, এই যে কার্যক্রমগুলো আছে সেটি আরও বেশি এগিয়ে যাক এবং আমাদেরকে একটি নতুন জায়গায় উপনীত করুক, এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষার প্রতি।